Assalamu alaikum everyone. Welcome to our lecture 17. In continuation with the last lecture, যেটা ছিল lecture 16, আমরা শুরু করেছিলাম post modernism literature and its characteristics. আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। আজকে আমরা অন্য আরেকটা আর্টিকেল থেকে আমরা বৈশিষ্ট্যগুলো আরো ভালোভাবে জানার চেষ্টা করব। আজকে আমরা যে আর্টিকেল থেকে পড়াশোনা করব সেই আর্টিকেলটার নাম আপনারা দেখতে পাচ্ছেন, পোস্ট মডার্নিজম ফিচার্স ইন ইংলিশ লিটারেচার। গত ক্লাসে আমরা যেটা করেছি ওইটারই ডিফারেন্ট ভার্সন। আজকে আমরা যার আর্টিকেল পড়ব উনি এমআর রেজাই। উনি ইন্ডিয়ার একজন পিএইচডি স্কলার। এই আর্টিকেলে আমরা আমাদের পড়া শুরু করব পেজ 2 ডিসকাশন থেকে। যেহেতু অলরেডি কিছু আলোচনা আমরা গত ক্লাসে করে ফেলেছি, আজকে আমরা ডিসকাশন থেকে শুরু করছি। So let's start. Postmodernism is a fairly recent phenomenon. Postmodernism যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা তুলনামূলকভাবে নতুন একটি বিষয় and is more evident in America and France than in England. পোস্ট মডার্ন আইডিয়াটা এটা ইংল্যান্ডে যতটা না প্রচলিত তার থেকে বেশি অনেক বেশি প্রচলিত আমেরিকা এন্ড ফ্রান্স। মানে পোস্ট মডার্নিজম ইংল্যান্ডে অতটা বেশি ফ্লারিশ করেনি যতটা ফ্লারিশ করেছে আমেরিকা আর ফ্রান্স, এক্সেপ্ট ইন দ্য ফিল্ড অফ ড্রামা। ইংল্যান্ডে যদি আমরা পোস্ট মডার্নিজম বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, স্পেশালি দ্য লিটারেচার অফ ইংল্যান্ড, তাহলে আমরা ফোকাস করতে পারি শুধুমাত্র ড্রামার বিষয়, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। শুধুমাত্র ড্রামাতে পোস্ট মডার্নিজম এসেছিল। কার নাটকে? স্যামুয়েল বেকেট, BECKEWT, স্যামুয়েল বেকেট। বিং সেটেলড ইন প্যারিস, ফ্রান্স, বেকেট উনি প্যারিসে থাকতেন, ফ্রান্সের প্যারিসে, অ্যান্ড বিং ফ্রেঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ রাইটার, উনি ফ্রেঞ্চ ভাষায় লিখতেন, ইংলিশেও লিখতেন। হি শোড পোস্ট মডার্নিস্ট টেন্ডেন্সিস। স্যামুয়েল বেকেট, উনার লেখায় আমরা পোস্ট মডার্নিস্ট টেন্ডেন্সি সবচেয়ে প্রবলভাবে পাই। অন্যান্য রাইটারদের তুলনায় তার লেখায় আমরা আরো গভীরভাবে পোস্ট মডার্ন অ্যাটিটিউড খুঁজে পাই, পোস্ট মডার্ন টেন্ডেন্সি খুঁজে পাই মোর দেন এনি আদার ইংলিশ রাইটার। অন্য যে কোনো লেখকের চাইতে তার লেখায় আমরা আরো গভীরভাবে পোস্ট মডার্ন অ্যাটিটিউড খুঁজে পাই। হিজ প্লেজ অ্যাজ ওয়েল অ্যাজ নভেলা, তার যে বিভিন্ন নাটক, একই সাথে তার যে নভেলা মানে ছোট নভেলগুলো, these are typical examples of postmodernist writing. স্যামুয়েল বেকেটের সমস্ত লেখাগুলোকেই আমরা পোস্ট মডার্নিস্ট রাইটিং বলে আখ্যায়িত করতে পারি। বলতে পারি যে স্যামুয়েল বেকেট, ওনার নাটক হোক, নভেলা হোক, এই সবই পোস্ট মডার্ন লিটারেচারের উদাহরণ। স্যামুয়েল বেকেট, অবশ্যই ওনাকে আমাদের ভালো করে জানতে হবে স্যামুয়েল বেকেট সম্পর্কে। পোস্ট মডার্ন লিটারেচার শুরু মানেই হচ্ছে স্যামুয়েল বেকেট সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যামং আদার পোস্ট মডার্নিস্ট, আরো যাদের নাম আমাদের মনে রাখা খুবই জরুরি, প্রমিনেন্ট এক্সাম্পলস আর ওয়ার্কস অফ জন ফাউলস, এলেইন রব গ্রিলেট, থমাস পিনচন, এখানে বানান ভুল আছে, PNY লেখা আছে, এটা হবে PYNCHON, থমাস পিনচন, জন বার্ট, কার্ট ভনেগার্ট, লিওনার্ড মাইকেলস, ব্রিজিট ব্রফি অ্যান্ড রিচার্ড ব্রটিগান। এরা প্রত্যেকেই প্রমিনেন্ট পোস্ট মডার্নিস্ট রাইটার। তারা কি করেছেন আমরা যদি তাদের সাধারণ অবদান সম্পর্কে জানতে চাই, তারা কি করেছেন, তাদের অবদানটা কোথায়? পোস্ট মডার্নিস্ট রাইটার
They break away from all the rules and seek alternative principles of composition conforming to their content of existentialist thought. যাদেরকে আমরা পোস্ট মডার্নিস্ট বলছি এরা প্রত্যেকেই হচ্ছেন এক্সিস্টেনশিয়ালিস্ট। এর মানে হচ্ছে এরা পুরাতন প্রচলিত কোনো নিয়ম কানুনের ধার ধারবেন না, তারা নতুন নিয়ম কানুন তৈরি করবেন এবং তারা নতুন নিয়মে তাদের নতুন সাহিত্য সৃষ্টি করবেন। এইটা হচ্ছে পোস্ট মডার্নিস্টদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আমরা বলছি? তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা পুরাতন সকল নিয়ম কানুনকে উপেক্ষা করবেন। They will reject all the previous rules. কনভেনশনাল যত নিয়ম কানুন আছে সবকিছু তারা বাতিল করে নিজস্ব নিয়মে শুরু করবেন। এরপর হাইলাইট করা একটা পার্ট আছে, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মন দিয়ে পড়বেন। They seek to capture human situation. তারা যে সাহিত্য রচনা করছেন, সাহিত্য রচনার মূল উদ্দেশ্যটা কি? They are seeking to capture human situation. মানুষের পরিস্থিতি, জীবনযাপন অবস্থা, মানুষ কেমন আছে, মানুষের জীবন কেমন, মানুষ কি সুখে আছে না দুঃখে আছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনের প্রতিচ্ছবি তুলে ধরা। To capture human situation in its most concentrated form. খুবই বিশুদ্ধভাবে, খাঁটিভাবে, কোন রকম অতিরঞ্জন, কোন রকম মিথ্যা বানোয়াট তথ্য ছাড়া একদম সত্যিকার অর্থে মানুষ কেমন আছে, একদম রিয়েল সেন্স, প্রকৃত অর্থে মানুষ তার জীবন কিভাবে কাটাচ্ছে সেটাকে ক্যাপচার করা। And when to employ a form which can fully assimilate human existence. এবং মানুষের অস্তিত্বকে কত চমৎকার ভাবে তুলে ধরা যায়, মানুষের অস্তিত্বটাকে কিভাবে তুলে ধরলে সেটা সত্যিকারের ছবি বলে মনে হয়। মানুষ যে বেঁচে আছে, মানুষের যে অস্তিত্ব, এই অস্তিত্বের ছবি পুরোপুরি তুলে ধরা, which is capable of accommodating the meaninglessness, purposelessness and absurdity of human existence. শেষের পার্টটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট। The meaninglessness, purposelessness and the absurdity of human existence. মানুষের অস্তিত্বের অর্থহীনতা, মিনিংলেসনেস, পারপাসলেসনেস, কোনো লক্ষ্যহীনতা, and absurdity, অসম্ভাব্যতা। হিউম্যান এক্সিস্টেন্স, এই যে আমরা জন্মানোর সাথে সাথে যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন থাকে, এই যে আমরা বেঁচে আছি, এই যে বড় হচ্ছি, এই বেঁচে থাকার মানেটা কি? আমরা কেন বেঁচে আছি? আমরা মিনিং খুঁজতে চাই। এই যে আমাদের বেঁচে থাকার অর্থটা কি, মানেটা কি? পোস্ট মডার্নিস্টরা বলবে কোনো অর্থ নাই, লাইফ ইজ মিনিংলেস, এক্সিস্টেন্স ইজ মিনিংলেস। এরপর আমরা ছোটবেলা থেকেই অনেক রকম প্রশ্নের সম্মুখীন হই যে তুমি বড় হয়ে কি হবে। আমরাও নিজেদেরকে জিজ্ঞেস করি আমি বড় হয়ে কি হব, আমি ভবিষ্যতে কি হব, আমার পারপাসটা কি, আমার জীবনের উদ্দেশ্যটা কি? পোস্ট মডার্নিস্টরা বলছে মানুষের জীবনের আসলে কোনো উদ্দেশ্য নাই, পারপাসলেসনেস, উই আর অ্যাকচুয়ালি পারপাসলেস। আর একটা সময় আমরা রিয়েলাইজ করি যে আমাদের জীবনটা অ্যাবসার্ড, খুবই অবাস্তব, খুবই অর্থহীন, হাস্যকর। মানে আমাদের জীবনযাপন এমন কিছু ঘটনার আমরা সম্মুখীন হই যখন আমাদেরকে মনে হয় আমাদের এই জীবনযাপনটা অ্যাবসার্ড, রিয়েলি দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাবসার্ড। এই যে মিনিংলেসনেস, অর্থহীনতা, পারপাসলেসনেস, লক্ষ্যহীনতা, অ্যাবসার্ডিটি, অসম্ভাব্যতা, এই তিনটা যে সাহিত্যের মাধ্যমে সাহিত্যিকরা ফুটিয়ে তুলছেন, নতুন সাহিত্য যেটা স্পেশালি আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটা প্রচলিত হচ্ছে, আমাদের মানুষের অস্তিত্ব, মানব অস্তিত্বের অর্থহীনতা, লক্ষ্যহীনতা এবং অসম্ভাব্যতা ফুটিয়ে তুলছে পোস্ট মডার্ন লিটারেচার। ওকে, তাহলে আমরা পোস্ট মডার্ন লিটারেচার কে
কিভাবে একটা সংজ্ঞা দিতে পারি এখান থেকে? আমরা বলতে পারি পোস্ট মডার্ন লিটারেচার হচ্ছে সেই লিটারেচার যেটা মানব অস্তিত্বে মানব জীবনের মিনিংলেসনেস, পারপাসলেসনেস এন্ড অ্যাবসার্ডিটিকে তুলে ধরতে সক্ষম। এখন এইটা বুঝলাম যে আমাদের মানুষের জীবন, আমরা যেভাবে অর্থ খুঁজে বেড়াই, যে আমাদের বেঁচে থাকার মানে কি, অর্থটা কি, সেইভাবে কোনো অর্থ নাই, সেইভাবে কোনো পারপাস নাই, এন্ড লাইফ সিমস অ্যাবসার্ড একটা সময় মনে হয়। এখন এটাকে কিভাবে লিটারেচারে তুলে ধরা যায়? হাউ টু পোর্ট্রে দিস অ্যাবসার্ড হিউম্যান এক্সিস্টেন্স, মানুষের এই সিচুয়েশন, এই লাইফস্টাইল, এই অসম্ভব বিষয়গুলো কিভাবে তুলে ধরা যেতে পারে গল্প বা উপন্যাসে বা নাটকে। দে হ্যাভ এমপ্লয়েড ভ্যারিয়াস ডিভাইসেস, বিভিন্ন ডিভাইস, বিভিন্ন টেকনিক লিটারেচারে ইউজ করা হয়েছে এই পোস্ট মডার্ন লাইফস্টাইলটাকে তুলে ধরার জন্য। এর মধ্যে আছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে, ফ্র্যাগমেন্ট থেকে আসছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে খণ্ড। আমাদের জীবনগুলো হচ্ছে খণ্ডে খণ্ডে বিভক্ত। যখন একটা সেন্টেন্সের মাঝখানে আমরা কেটে দিই, একটা সেন্টেন্স যখন ইনকমপ্লিট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাগমেন্ট। এই যে খণ্ড করে ফেলা, এই পদ্ধতিটা বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। একইভাবে আমাদের যে দৈনন্দিন জীবনের গল্প, এটাকে যদি আমরা মাঝখানে কেটে দিই, এটাকে যদি ইনকমপ্লিট রাখি, তাহলেই এটাকে আমরা বলছি ফ্র্যাগমেন্টেশন। সত্যিকার অর্থে আমাদের কারো জীবনই কিন্তু ওইভাবে, আমাদের কারো জীবনের গল্পটাই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না, সেটা অসম্পূর্ণ থেকে যায়। এই যে অসম্পূর্ণ গল্পটা উপস্থাপন করা অসম্পূর্ণ বাক্যের মাধ্যমে, টেলিং ফ্র্যাগমেন্টেড স্টোরি ইন ফ্র্যাগমেন্টেড ল্যাঙ্গুয়েজ, এই যে ফ্র্যাগমেন্টেশন, অসম্পূর্ণ বাক্য, অসম্পূর্ণ গল্প, মানুষের অসম্পূর্ণ জীবন, এভাবেই কিন্তু মানুষের যে অসম্পূর্ণ জীবনটাকে তুলে ধরা যায়। ফ্র্যাগমেন্টেশন এই টেকনিক ইউজ করে পোস্ট মডার্নিস্ট রাইটার যারা, তারা মানুষের অসম্পূর্ণ জীবনটাকে তুলে ধরতে চেষ্টা করছে। এরপরে দেখতে পাচ্ছি প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে, প্যারাডক্স হচ্ছে সেই বাক্য, সেই স্টেটমেন্ট যেটাতে একদম উল্টো দুটি কথা পাশাপাশি থাকে। প্যারাডক্স শব্দটা মানে হচ্ছে, ধরেন একটা বাক্যে দুইটা অর্থ আছে এবং একটা অর্থের সাথে আরেকটা অর্থের আমরা কোনো মিল খুঁজে পাই না। সিমিংলি সারফেস লেভেলে সেটাকে অসম্ভব বলে মনে হয় ইট ইজ অ্যাবসার্ড। ফর এক্সাম্পল, আমাদের পুরাতন একটা গল্প আছে, খরগোশ কচ্ছপের গল্প। সেখানে খরগোশ কচ্ছপের গল্প থেকে আমরা যে নীতি বাক্যটা শিখি সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। যে আস্তে চলে, যে ধীরস্থির ভাবে চলে, সেই দৌড়ে যেতে, রেসে যেতে। কিন্তু এটা যদি আমরা সারফেস লেভেলে চিন্তা করি, তাহলে তো এটা তো একটা মিথ্যা কথা, তাই না? মনে হয় যে যে আস্তে যায়, যে ধীরস্থির ভাবে চলে, সে কিভাবে রেসে জিতবে? মানে অ্যাপারেন্টলি এই সেন্টেন্সটাকে মনে হয় অ্যাবসার্ড, মিথ্যা কথা। কিন্তু আমরা যখন গল্পটা জানবো এবং আমাদের লাইফ থেকে যখন আমরা শিক্ষাগুলো নেব, তখন কিন্তু এই অ্যাপারেন্টলি যেটা অসম্ভব বা মিথ্যা কথা, সেটাকে কিন্তু সত্যি বলে মনে হয়। প্যারাডক্স হচ্ছে অ্যাপারেন্টলি অ্যাবসার্ড স্টেটমেন্ট, বাট আমরা যখন গভীরভাবে চিন্তা করি, তখন সেই অ্যাবসার্ড, অসম্ভব মিথ্যা কথাটাই সত্যি কথা বলে মনে হয়। এরপর কোয়েশ্চেনেবল ন্যারেটরস। পোস্ট মডার্ন সাহিত্য, পোস্ট মডার্ন নভেল বা ড্রামা, এখানে যাই বলি, গল্পের যিনি স্পিকার, এই স্পিকারের জেনুইননেস নিয়ে চ্যালেঞ্জ করা হয়। নর্মালি গল্প যখন আমরা পড়তে থাকি, সেই গল্পটা কেউ একজন বলতে থাকে।
এবং সেই গল্পকারকে আমরা কিন্তু কখনো কখনো কোনো চ্যালেঞ্জ করি না। একটা গল্প যখন আমরা শুনতে থাকি, গল্পকার যা বলে সেটা আমরা ঠিক বলে ধরে নিই। যদিও গল্পটা কাল্পনিক, প্রতিটা গল্পের একটা করে স্পিকার থাকে, সেই স্পিকারকে আমরা বাই ডিফল্ট বিশ্বাসযোগ্যতা দেই। কিন্তু কখনো কখনো কোনো কোনো গল্পে এই স্পিকারকে এমন ভাবে উপস্থাপন করা হয় যে মোটেও সে বিশ্বাসযোগ্য না, এবং আমরা সেই স্বাধীনতাটা পাই যে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে যে স্পিকার যিনি গল্পটা বলছেন সে ঠিক বলছে না বা উনি ঠিক বলছেন না। ন্যারেটর, যিনি গল্পের ন্যারেটর, তাকে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। এরপর আছে কন্ট্রাডিকশন। গল্পে প্রচুর পরিমাণে কন্ট্রাডিকশন থাকবে। একই সেন্টেন্সের মধ্যে আপনি কন্ট্রাডিকশন পাবেন। প্রথমে লেখক যে কথাটা বললেন তার পরের সেন্টেন্সেই হয়তো সম্পূর্ণ উল্টো কথাটা বলছেন, অথবা একই সেন্টেন্সে দুই রকম কথা বলছেন। তখন আপনার মনে হতে পারে যে যিনি রাইটার তিনি একই মুখে দুই কথা বলছেন কেন, উনি কি দুমুখো সাপ? কিন্তু আমাদের জীবনটাই ফুল অফ কন্ট্রাডিকশন, আমাদের লাইফটাই প্রচুর পরিমাণে কন্ট্রাডিকশনে ভর্তি। যেহেতু আমাদের জীবনই লাইফ ইজ লাইফ ইটসেলফ ইজ ফুল অফ কন্ট্রাডিকশন, তাহলে তো লিটারেচার এটা আসবেই। দেন পারমুটেশন। পারমুটেশন পারমুটেশন হচ্ছে একটা জিনিসকে কতভাবে সাজানো যায়, একটা গল্পকে কতভাবে সাজানো যায়। আমরা তো একই গল্প সারা জীবন ধরে শুনে আসছি, সেই একই গল্প। আপনি দেখবেন বেশিরভাগ গল্পেরই কাঠামো একই রকম। সেই একজন হিরো থাকে, একজন ভিলেন থাকে, ভিলেন হিরোর ক্ষতি করার চেষ্টা করে, হিরো স্ট্রাগল করে বড় হয়। গল্পগুলো মোটামুটি একই রকম। পোস্ট মডার্নিস্ট রাইটাররা তারা অন্যভাবে গল্পটাকে সাজানোর চেষ্টা করছে, দে আর ট্রাইং সামথিং নিউ। গল্পটাকে কতভাবে সাজানো যায় যাতে কোনো রকম বোর্ডম বা বিরক্তি না আসে, নতুন আঙ্গিকে নতুন পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলা, ফ্রম এ ইউনিক পার্সপেক্টিভ। ডিসকন্টিনিউটি 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 মানে কি? কন্টিনিউটি মানে হচ্ছে চলমানতা, ডিসকন্টিনিউটি মানে হচ্ছে যখন একটা জিনিস চলতে চলতে হঠাৎ করে থেমে যায়। আমরা যখন গল্প পড়তে থাকি তখন আমরা কি এক্সপেক্ট করি যে গল্পটা ঠিক মতো যাবে, গল্পটা ঠিক মতো যাবে, ঠিক মতো শেষ হবে। কিন্তু আমরা কখনো কখনো দেখা যায় যে গল্প হঠাৎ করে শেষ হয়ে যায়, হঠাৎ করে গল্পটা শেষ হয়ে যায়, কন্টিনিউটি থাকে না। আমাদের জীবনটাও তেমন, হঠাৎ করে গল্প শেষ হয়ে যায়। পোস্টমর্টম গল্প আমরা এরকম পাই, ডিসকন্টিনিউটি। গল্প চলছে চলছে, হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। দেন র্যান্ডমনেস। গল্প হঠাৎ করে, গল্প চলছে, হঠাৎ করে অন্য কোনো গল্প ঢুকে যাচ্ছে, র্যান্ডম কোনো ঘটনা ঢুকে যাচ্ছে যার সাথে গল্পের কোনো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক নাই। র্যান্ডম অন্য কোনো ঘটনা গল্পের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা আমাদের জীবনের গল্প। আপনার জীবনে দেখবেন প্রতিদিন র্যান্ডম এক অটোমেটিক্যালি অনেক রকম ঘটনা ঘটছে যার সাথে হয়তো আপনার মূল জীবনের কোনো সংযোগ নেই, কিন্তু ঘটে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের জীবনটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারি না যে আমার জীবনে কি কি ঘটবে আমি কন্ট্রোল করব, সবকিছু আমার হাতের মুঠোয় থাকবে, তা কিন্তু সম্ভব না। আমাদের লাইফে অনেক ঘটনা ঘটে যেগুলো হচ্ছে আমাদের আয়ত্তের বাইরে। মূল ঘটনার সাথে তার সংযোগ হয়তো আমরা খুঁজে পাই না, একটার সাথে আরেকটা কোনো কানেকশন নাই, একটার পর একটা গল্প চলছে, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই। এরকম দেখবেন পোস্ট মডার্ন লিটারেচারে গল্প চলছে, হঠাৎ আরেকটা গল্প ঢুকে পড়ছে, আরেকটা গল্প ঢুকে পড়ছে, কিন্তু এই গল্পের সাথে আরেকটা গল্পের কোনো যোগাযোগ নেই। হঠাৎ করেই একটা গল্প শুরু হচ্ছে, হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে। ঠিকই আমাদের জীবনের মতো এক্সেস, আমাদের জীবনে যেমন মাঝে মাঝে অতিরিক্ত হয়ে যায়, মাঝে মাঝে আমরা লাইফে
ফেস করি যে আমাদের লাইফে অতিরিক্ত কোনো কিছু হয়ে যাচ্ছে, অতিরিক্ত বিপদ, অতিরিক্ত খারাপ সময় আসে। কখনো কখনো দেখা যায় যে আমরা অনেক বেশি সমস্যায় থাকি, আমাদের মনে হয় যে এটা এক্সেস হয়ে যায়। গল্পের মধ্যে পোস্ট মডার্ন নভেল বা ড্রামায় দেখবেন আপনারা অনেক সময় ইন্টেনশনাল এক্সেস, অতিরিক্ত পরিমাণে কোনো এলিমেন্ট আসতে থাকে। কমেডি, অতিরিক্ত পরিমাণে কমেডি, এক্সেস কমেডি বা ট্র্যাজেডি, এক্সেস ট্র্যাজেডি আসতে পারে। শর্ট সার্কিট, শর্ট সার্কিট মানে আমাদের বাসায় যখন শর্ট সার্কিট হয় তখন কারেন্ট চলে যায়, বিদ্যুৎ থাকে না। শর্ট সার্কিট মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, সাডেন এন্ড। গল্প চলছে চলছে, হয়তো আপনার মনে হবে এই গল্প যেভাবে চলছে তাতে কম করে হলেও আরো, নভেলটা কম করে হলেও আরো 20, 30, 40 পৃষ্ঠা হওয়ার কথা, কিন্তু দেখবেন হঠাৎ করে কাহিনী শেষ। মানে ইউ এক্সপেক্টেড, আশা করেছিলেন যে গল্পটা আরো বড় হবে, কিন্তু গল্পটা হঠাৎ করে শেষ হয়ে গেল, শর্ট সার্কিট। কারণ আমাদের লাইফটা এইরকম, কে কতদিন বাঁচে তার কোনো ঠিক ঠিকানা নাই। হঠাৎ করে আমাদের জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, আমাদের জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, আমরা কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারি না। পোস্ট মডার্ন লিটারেচারেও পাবেন এরকম, হঠাৎ করে গল্প শেষ হয়ে যাচ্ছে, আপনার এক্সপেকটেশন হয়তো ছিল যে গল্পটা আরো একটু চলুক, নায়ক কি করে দেখি, হঠাৎ করে দেখবেন নায়ক মারা গেছে, নায়ক নায়িকার বিয়ে হবে, 1 মাস পরে হঠাৎ করে নায়িকা মারা গেল, গল্প শেষ। আমাদের বাস্তব জীবনটা তো এরকম, আনপ্রেডিক্টেবল, হঠাৎ করে কাহিনী শেষ হয়ে যায়। বাস্তবতার সাথে, রিয়েলিটির সাথে লিটারেচারের কানেকশন ঘটানো, মানে বাস্তবতাটা যেমন, রিয়েলিটিটা যেমন, হুবহু ওই রকম লিটারেচার তৈরি করা। অনেকটা এটাই বলতে পারেন যারা পোস্ট মডার্নিস্ট রাইটার তাদের উদ্দেশ্য। এই যে এই এলিমেন্ট গুলো ইউজ করা, ফ্র্যাগমেন্টেশন, প্যারাডক্স, কোয়েশ্চেনেবল ন্যারেটরস, কন্ট্রাডিকশন, পারমুটেশন, ডিসকন্টিনিউটি, র্যান্ডমনেস, এক্সেস, দিস ম্যানিফেস্ট কেওটিক কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের পৃথিবীটা একটা কেওসের মধ্যে আছে, একটা বিশৃঙ্খলার মধ্যে আছে। আমাদের জীবনটা কতটা বিশৃঙ্খল সেটা বোঝানোর জন্য এই এলিমেন্ট গুলো ইউজ করা। আমাদের জীবনটা কতটা আনপ্রেডিক্টেবল, কতটা কেওটিক, কতটা বিশৃঙ্খল। গল্পে আমরা কত সুন্দর গোছানো গল্প করি, গোছানো গল্প, মানুষের জীবনের গোছানো কাহিনীগুলো আমরা একটার পর একটা দেখি, পড়তে ভালো লাগে। কিন্তু বাস্তবতা তো এরকম না, বাস্তবতা খুবই আনপ্রেডিক্টেবল, খুবই মেসি, হঠাৎ করে শেষ হয়ে যায়, আপনি জানবেন না কখন কি হচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ঠিক কোনটা ভুল, আমরা কিছুই জানতে পারি না। আমরা খুবই ঝাপসা একটা ধারণার মধ্য দিয়ে বেঁচে থাকি। তাই যদি হয় তাহলে গল্পটাও সেরকম হওয়া উচিত। আচ্ছা, এখন আমরা আসি পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্য। Some of the postmodernism literature features. Number 1, আমরা আস্তে আস্তে যাব, আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। The thematic level. পোস্ট মডার্ন লিটারেচারের থিম, বিষয়বস্তু কি হতে পারে, কি কি বিষয়ের উপর পোস্ট মডার্ন লিটারেচার লেখা হয়ে থাকে। Thematization of ecological crisis. পোস্ট মডার্ন গল্পের মধ্যে আমরা ইকোলজি, পরিবেশগত যে আমরা সমস্যার মধ্যে থাকি, পরিবেশগত বিপর্যয়, ইকোলজিক্যাল ক্রাইসিস, এনভায়রনমেন্ট পলিউশন, আমাদের চারপাশের পরিবেশ দূষিত হচ্ছে, বিপর্যয় হচ্ছে, আমাদের জীবন বিপন্ন হচ্ছে। এই যে ক্রাইসিস, ইকোলজিক্যাল ক্রাইসিস, অনেক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক ফসল এখন আর আগের মতো হচ্ছে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এই যে ক্রাইসিস, পরিবেশ বিপর্যয়, এটা পোস্ট মডার্ন লিটারেচারের একটা বিষয়বস্তু। ক্রিটিসিজম অফ কনজিউমারিজম, ক্রিটিসিজম অফ
কনজিউমারিজম, কনজিউমারিজমের ক্রিটিসিজম। কনজিউমারিজম মানে হচ্ছে ভোগবাদ, ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা, ভোগবাদের সমালোচনা। আমরা আমাদের জীবনটাকে মনে করি ভোগেই প্রকৃত সুখ, আমরা সবকিছু ভোগ করতে চাই, এনজয় করতে চাই। ইভেন আমরা আমাদের জীবনটাকে মাপি হচ্ছে কে কতখানি ভোগ করছে তার উপরে। যে যত বেশি ভোগ করছে আমরা তাকে তত বেশি ভ্যালু দেই, সম্মান দেই। কিভাবে? যেমন আপনার ফ্রেন্ডদের মধ্যে যার আইফোন আছে, সে কিন্তু তাকে কিন্তু আপনারা অন্য চোখে দেখবেন, ওর আইফোন আছে। হয়তো আপনি মুখে মুখে তাকে অপমান করবেন, বলবেন যে শো অফ করছে, কিন্তু তারপরও আপনার মধ্যে একটা অংশ কিন্তু তাকে একটা জায়গায় কিন্তু রেসপেক্ট করবে, সে আইফোন নিয়ে চলাফেরা করছে। আপনি যতই মুখে মুখে বলছেন যে আইফোন নিয়ে শো অফ করা এটা কোনো বিষয় না, কিন্তু আপনার মধ্যে একটা পার্ট কিন্তু আপনাকে বলবে যে সে কিন্তু আপনার থেকে এক ধাপ উপরে। তার মানে কি? কনজিউম, ভোগ। যে যত বেশি ভোগ করে তাকে আমরা তত বেশি সম্মান করি। যে যত বড়লোক ধনী, যার যত টাকা পয়সা আছে, সে তত ভোগ করে, কনজিউম করে, সে তত খরচ করে। যে যত খরচ করে আমরা তাকে তত বেশি সম্মান করি। কিন্তু বিষয়টা আসলে তো তা হওয়ার কথা ছিল না। আমাদের জীবনটা তো আসলে এরকম ভোগের পিছনে বিলিয়ে দেওয়ার মতো না। কনজিউম করা মানেই কি বেঁচে থাকা? কনজিউম করা মানেই তো বেঁচে থাকা না। আমাদের জীবন মানেই কি আইফোন কিনতে পারলাম না, আমার জীবন কি ব্যর্থ হয়ে গেল? আমি দামি জামা কাপড়, ব্র্যান্ডের জামা কাপড় কিনতে পারলাম না, আমার কি জীবন ব্যর্থ হয়ে গেল? আমি বড় বড় রেস্টুরেন্টে খেতে পারছি না, তার মানে কি আমি মানুষ না? সমাজে আমাদের চিন্তা ভাবনা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে যারা দামি জামা কাপড় পরছে, দামি ফোন কিনছে, ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করছে, অনেক দামি দামি গাড়িতে চলাফেরা করছে, তাদের বিলাসবহুল প্রাসাদ প্রতিম বাড়ি, তাদেরকে আমরা বেশি রেসপেক্ট করি। কিন্তু এই কনজিউমারিজম, ভোগবাদী তো সম্পূর্ণ সবকিছু না। আমরা ভোগ করে গেলাম, ভোগ মানেই তো জীবন। আমরা হয়তো ছোটবেলায় পড়েছি, মুখস্থ করেছি ত্যাগেই প্রকৃত সুখ, কিন্তু সেটা ওই মুখস্থ পর্যন্ত, আমরা সেটাকে ফিল করতে পারি। পোস্ট মডার্ন লিটারেচারে এসে এই যে ভোগবাদ, কনজিউম করার যে মানুষের রাক্ষসে আকাঙ্ক্ষা, মনস্ট্রাস হাঙ্গার, এটার বিরুদ্ধে আমরা সমালোচনা দেখতে পাই। ইন পোস্ট মডার্ন লিটারেচার উই উইল ফাইন্ড ক্রিটিসিজম অফ কনজিউমারিজম। পোস্ট মডার্ন গল্পগুলোতে, পোস্ট মডার্ন নাটকে আমরা দেখতে পাবো নাট্যকাররা, গল্পকাররা, সাহিত্যিকরা তারা মানুষের যে ভোগ করার যে চাহিদা, মানুষের যে সীমাহীন ক্ষুধা, রাক্ষসে ক্ষুধা, এটাকে তারা সমালোচনা করেছে। আমরা যদি সারাক্ষণ খাই খাই করতে থাকি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ প্রজন্ম খুবই ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে দিয়ে তারা বড় হবে। সেই বিষয় আমাদেরকে সাবধান করে দিচ্ছে। নেক্সট, অ্যাপ্রিসিয়েশন অফ ফ্রিডম অ্যান্ড স্পন্টিনিটি। আমরা বড় বড় কথা বলি, স্বাধীনতা স্বাধীনতা, দেশ স্বাধীন, আমরা স্বাধীন, স্বাধীন দেশের নাগরিক, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? সবচেয়ে বড় কথা, স্বাধীনতা মানে কি আমরা বুঝি? স্বাধীনতা মানেই তো আমরা বুঝি না। স্বাধীনতা মানে তো যা ইচ্ছা তাই করা না। স্বাধীনতা মানে হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার ক্ষমতা। সেই যদি হয় তাহলে আমরা কি সত্যি সত্যি স্বাধীন? পোস্ট মডার্ন লিটারেচারে আমরা এই স্বাধীনতার প্রকৃত রূপ, স্বাধীনতা বলতে আসলে কি বোঝাচ্ছে, এবং আমরা স্বাধীনতা বিষয়টাকে অপব্যবহার করছি, অ্যাবিউজ করছি, সেটা বারবার আমাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছেন পোস্ট মডার্ন সাহিত্যিকরা। স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড স্পন্টিনিউটি, এবং স্বতঃস্ফূর্ততা। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আপনা আপনি ন্যাচারালি আমাদের মধ্য থেকে কিছু রিয়াকশন, অ্যাক্টিভিটি বের হয়ে আসে, জোর করে করতে হয় না। পরিস্থিতি আমাদেরকে ন্যাচারালি আমাদের ভেতর থেকে সেই রিয়াকশন, অ্যাক্টিভিটি বের করে নেয়। এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে জানতে হবে।
মানুষের যে ন্যাচারাল স্বাভাবিক প্রবৃত্তি, প্রাকৃতিক প্রবৃত্তি, সেটাকে সম্মান করতে জানতে হবে এবং স্বাধীনতাকে মূল্যায়ন করতে জানতে হবে। মানুষ মানুষের যদি স্বাধীনতা না থাকে তাহলে সে সত্যিকারের মানুষ না, এবং সে কখনোই সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবে না। মানুষ যদি স্বাধীন না থাকে, মানুষের মধ্যে যদি কোনো স্বাধীনতা না থাকে, তাহলে সে নিজেও ভালো থাকতে পারে না, তার ভবিষ্যৎ প্রজন্মকেও সে ভালো থাকার একটা জায়গা তৈরি করে দিতে পারবে না। দেন তারপর ওরিয়েন্টাল ভিশন অফ দ্য ওয়ার্ল্ড। এতদিন পর্যন্ত লিটারেচারে, স্পেশালি আমরা যে ব্রিটিশ লিটারেচার নিয়ে আমরা ডিসকাস করছি, পার্সপেক্টিভটা কিন্তু ওয়েস্টার্ন পার্সপেক্টিভ, মানে পশ্চিমারা পৃথিবী নিয়ে কি ভাবে, জীবন নিয়ে কি ভাবে। এইখানে আমাদের ওরিয়েন্টাল রিজন, স্পেশালি এই এশিয়ান, সাউথ এশিয়ান রিজন, এই যে দেশগুলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এদের পার্সপেক্টিভ, এরা কি ভাবছে জীবন সম্পর্কে, এদের ধারণা কি, এটা নিয়ে কিন্তু কখনো চিন্তা হয়নি। যারা আপার ক্লাস কান্ট্রিগুলো, যারা উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রি, তাদের পার্সপেক্টিভ, তাদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু আলোচনা হয়েছে। কিন্তু যারা গরিব দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাদেরও তো কিছু বলার থাকতে পারে। পৃথিবীকে সবসময় পশ্চিমারা শাসন করে এসেছে। এতদিন, মানে আমাদের এই কোর্সে রোমান্টিক পিরিয়ড বলেন, ভিক্টোরিয়ান পিরিয়ড বলেন, মডার্ন পিরিয়ড বলেন, ব্রিটিশ, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ, এরা কিন্তু পুরো দুনিয়া তারা শাসন করেছে এবং তাদের মতো করে পৃথিবীকে শেখানোর চেষ্টা করছে। কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারে আমরা তার বিরুদ্ধে একটা বিদ্রোহ টের পাচ্ছি। Also in the changing nature and understanding of art and its form. শিল্প এবং শিল্পের কাঠামো, শিল্প কেমন হওয়া উচিত, শিল্প কি, শিল্পের সংজ্ঞা কি, এবং শিল্প কেমন হওয়া উচিত, এই বিষয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন পোস্ট মডার্ন পিরিয়ডে আমরা পাচ্ছি। একটা সময় আমরা শিল্প বলতে কি বুঝতাম, শিল্পকলা বুঝতে আমরা বুঝতাম সঙ্গীত, ডান্স, পেইন্টিং, স্কাল্পটিং। মানে এই শিল্পগুলো এনজয় করতে হলে আমাদেরকে স্পেশাল কোন একটা জায়গায় যেতে হবে, স্পেশাল কোন একটা পরিবেশ, মানে এই আর্টটা আমাদের লাইফে এক্সট্রা। এতদিন পর্যন্ত আমরা এটা মনে করতাম যে শিল্প আমাদের জীবনের থেকে অতিরিক্ত কোনো কিছু, বাইরের কোনো কিছু, জীবনের বাইরের কোনো কিছু। শিল্প আমাদের জীবনের বাইরের কোনো কিছু, অতিরিক্ত কোনো কিছু, যেটা আমাদেরকে নিজের উদ্যোগে হয়তো একটু পরিশ্রম করে, একটু কষ্ট করে হয়তো সেটাকে উপভোগ করতে হয়। এটাই ছিল এতদিন মানুষের ধারণা। পোস্ট মডার্ন পিরিয়ডে এসে আর্টিস্টরা বললেন যে আর্ট স্টার্টেড টু বি সিন নট অ্যাজ সেপারেটেড বাট আ পার্ট অফ রিয়েলিটি এন্ড এক্সপিরিয়েন্স। শিল্প হচ্ছে আমাদের জীবনের একটা অংশ, শিল্প আমাদের জীবনের বাইরের কিছু না। আর্ট ইজ নট সামথিং সেপারেটেড, জীবন থেকে বিচ্ছিন্ন কোনো কিছু না। শিল্প হচ্ছে আমাদের বাস্তবতার একটা অংশ, ইন্টিগ্রাল পার্ট, ওতপ্রোতভাবে জড়িত। শিল্প আমাদের বাস্তবতা, আমাদের অভিজ্ঞতা, আমাদের জীবন, এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। Art became closer to public and was often presented in the form of show, happening or performance. আস্তে আস্তে পারফরমেন্স আর্ট, ধীরে ধীরে পারফরমেন্স আর্ট জনপ্রিয় হতে লাগলো। শিল্পের নতুন এক সংজ্ঞা মানুষ উপলব্ধি করা শুরু করে। আগে মানুষ হয়তো কল্পনাও করেনি যে শিল্প কত রকমের হতে পারে। শিল্প শুধুমাত্র গান, নাচ, ছবি আঁকা, তারপর স্কাল্পটিং, ড্রামা, এর মধ্যেই সীমাবদ্ধ না। শিল্প, আর্ট পসিবিলিটি ইজ লিমিটলেস। অনেক রকম আর্ট হতে পারে। আমাদের জীবনের প্রতিটা পার্ট, আমাদের জীবনের প্রতিটা অংশ
শিল্প হয়ে উঠতে পারে। উই আর এভরিওয়ান ইজ অ্যান আর্টিস্ট। আমরা প্রত্যেকেই শিল্পী, আমাদের জীবনের প্রতিটা অংশই শিল্প হতে পারে। কথা বলা একটা শিল্প, মানুষের মানুষের বন্ধুত্ব একটা শিল্প, পত্রিকা, নিউজ পেপার তৈরি করা, এই যে নিউজ পেপার, ডেটা কালেকশন, নিউজ কালেকশন, এটাও একটা শিল্প হতে পারে। আমরা খাচ্ছি, আমাদের দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়া, এটাও একটা শিল্প হতে পারে। আমরা হাঁটছি, হাঁটাচলা করছি, হাঁটাও একটা শিল্প হতে পারে। মানে আমাদের জীবনের প্রতিটা পার্টি শিল্প হতে পারে যদি আমাদের সেই অ্যাটিটিউডটা থাকে। শিল্প আমাদের জীবনের বাইরের কোনো কিছু না। যারা পোস্ট মডার্ন রাইটার তারা এই বিষয়টা আমাদেরকে সচেতন করতে চাচ্ছেন। এরকম আরো অনেক বিষয় আছে, আপনারা বাকিটা পড়বেন। এই যে ওয়ান, বুলেট পয়েন্ট ওয়ান, এখানে আমরা পাচ্ছি দ্য থিমেটিক লেভেল, কি কি থিমে ওপরে পোস্ট মডার্ন রাইটাররা তারা লিখেছেন। এখানে আরো অনেক আছে, আমি একটু সামনে চলে যাই। নিচে আপনারা পয়েন্টার দেখতে পাচ্ছেন, লেখা আছে it does not however mean that the entire the ethnic or other formerly marginalized authors, female, gay, lesbian, became postmodern only because of the thematization of this difference, or because these authors to gain an access to education, science and publishing opportunities. এই সময় যে যারা যে কিছু গ্রুপ ছিল যাদেরকে রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ডে তাদেরকে অবহেলা করা হতো, তাদেরকে মার্জিনালাইজ করে রাখা হতো, কোণঠাসা করে রাখা হতো। যেমন ফিমেল রাইটার, বহু যুগ পর্যন্ত তাদেরকে কিন্তু তারা কিন্তু তাদের যথাযথ সম্মান পায়নি। তারপর গে, লেসবিয়ান, এলজিবিটি কিউ, এই যে গ্রুপ, এদের কিন্তু ওইরকম স্বাধীনতা ছিল না। তাদের কিন্তু ওই স্বাধীনতাটা ছিল না, তারা চাইলেই তাদের নিজেদের লিটারেচার তারা পাবলিশ করতে পারতো না। এই সময়ে ইন পোস্ট মডার্ন পিরিয়ড আমরা কিন্তু গে লিটারেচার, লেসবিয়ান লিটারেচারের প্রচুর প্রচুর পরিমাণে আমাদের লিটারেচারে এইসব লিটারেচারের অস্তিত্ব আমরা টের পাই। এখন এটাও কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারের একটা খুবই গুরুত্বপূর্ণ থিম। এখন এরা তাদের শুধুমাত্র এথনিক অর সেক্সুয়াল আইডেন্টিটির জন্য তারা কিন্তু পোস্ট মডার্ন লিটারেচার বলে আমরা তাদেরকে জায়গা করে দিচ্ছি না। এরা তাদের অস্তিত্ব, তাদের যে পোস্ট মডার্ন এক্সিস্টেন্স, সেটা আমাদের চোখের সামনে তুলে ধরছেন। আমরা সচেতন হচ্ছি, তাদের সম্পর্কে আমাদের যে ভুল ধারণা ছিল, কুসংস্কার ছিল, সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। আমাদের নতুন বিচার করার নতুন চোখ খুলে যাচ্ছে। মানুষ আরো সচেতন হচ্ছে। এই প্যারাগ্রাফটা আপনারা আরো ভালো করে পড়বেন, মন দিয়ে পড়বেন। এখানে আপনারা আরো কি কি থিমের উপর পোস্ট মডার্ন লিটারেচার লেখা তার একটা বর্ণনা এখানে আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা দ্বিতীয় ফিচারে যাই, ফিচার নাম্বার 2। The most important postmodern feature is indeterminacy. Indeterminacy শব্দটার মানে হচ্ছে অনিশ্চয়তা, আনসার্টেইনটি। ইনডিটারমিনেসি মানে হচ্ছে আনসার্টেইনটি, অনিশ্চয়তা। নাথিং ইজ সার্টেইন। আমাদের জীবনের কোনো কিছুই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এইটাই নিশ্চিত, এটাই হবে। আমরা কোনো কিছুই
100% গ্যারান্টি দিয়ে, পুরোপুরি 100 ভাগ নিশ্চয়তা দিয়ে আমরা বলতে পারি না যে এটাই সার্টেইন, এটাই ঠিক। কোনো কিছুই নিশ্চিত না, সবকিছুই অনিশ্চিত। আমাদের জীবনের কোনো কিছুই নিশ্চয়তা নাই, কোনো কিছুরই আমরা নিশ্চয়তা পাই না। উই ক্যানট বি সার্টেইন অ্যাবাউট এনিথিং। আমরা কোনো কিছু বিষয়ই পুরোপুরি পুরোপুরি বলতে পারি না যে দিস ইজ সার্টেইন। কোনো বিষয় সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে বলতে পারি না। This indeterminacy is also a partly due to our sense of fragmentation. কেন আমরা অনিশ্চয়তার মধ্যে ভুগি? কেন আমরা বলছি যে কোনো কিছুই নিশ্চিত না? কারণ our sense of fragmentation, আমাদের এই যে খন্ড খন্ড অনুভূতি, আমাদের লাইফের, আমাদের জীবন সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা কিন্তু নাই। আমরা কিন্তু সবকিছু জানি না। যেহেতু আমরা সবকিছু জানি না, আমাদের ধারণা ফ্র্যাগমেন্টেড, খন্ড খন্ড, অসম্পূর্ণ। যেহেতু আমাদের ধারণাগুলো খন্ড খন্ড, অসম্পূর্ণ, সেই জন্যই আমরা নিশ্চিতভাবে কোনো কিছুই বলতে পারি না। The seamless totality of the classical and Christian world are lost to us. রোমান্টিক পিরিয়ড বা ভিক্টোরিয়ান পিরিয়ডেও আমরা মোটামুটি একটা আইডিয়াল ওয়ার্ল্ড, যারা সাহিত্যিক তারা একটা আইডিয়াল ওয়ার্ল্ড প্রেজেন্ট করার চেষ্টা করতেন। তখন সবার মোটামুটি আইডিয়া ছিল যে হ্যাঁ, তারা জীবন সম্পর্কে, অস্তিত্ব সম্পর্কে তারা সবই জানে। কিন্তু আমরা এই বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমরা অনেক কিছুই জানি না। আমরা কিছুই জানি না। যেহেতু আমরা কোনো কিছুই জানি না, আমরা কিভাবে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারবো? এভরিথিং ইজ আনসার্টেন। উইথ দ্য ডেথ অফ গড, এখানে ডেথ অফ গড বলতে মানুষের মনে ঈশ্বরের মৃত্যু, মানুষের ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। ডেথ অফ গড বলতে দ্য ডেথ অফ বিলিভ ইন গড, মানুষ এখন আর ঈশ্বরে বিশ্বাস করে না। যেহেতু মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না, যদিও অনেকেই মুখে মুখে ঈশ্বর ঈশ্বর গড গড করে, কিন্তু তারা বেশিরভাগই দেখা যায় যে তারা আসলে মন থেকে তাদের মধ্যে সেই বিশ্বাসটা নাই। অতএব অনিবার্য ফলাফল, দ্য ওয়ার্ল্ড ইজ ফ্র্যাগমেন্টেড। মানুষের মধ্যে কোনো ইউনিটি নাই, মানুষ আলাদা আলাদা। দ্য সোসাইটি ইজ ফ্র্যাগমেন্টেড, সমাজ আলাদা, খণ্ড। ফ্যামিলি ইজ ফ্র্যাগমেন্টেড, ফ্যামিলির মধ্যেও কোনো ইউনিটি নাই। দ্য প্রসেস অফ ফ্র্যাগমেন্টেশন ইজ অ্যান অনগোয়িং প্রসেস। সব জায়গায় শুধু বিচ্ছেদ, বিভেদ, নো ইউনিটি। In postmodern literature, this is reflected in the breaking of forms. Postmodern literature এই fragmentation, এটাকে কিভাবে দেখাবে? এটা দেখিয়েছে ইন ব্রেকিং অফ ফর্মস। কাঠামো, কোনো কাঠামোই সম্পূর্ণ না। দেখবেন কবিতা, পোস্টমডার্ন কবিতা আপনার পড়ে মনে হবে এটা কবিতার মতো না, এটা কিছুটা কবিতার মতো কিন্তু পুরোপুরি না। মনে হয় কবিতার কাঠামো ভেঙে যাচ্ছে, গল্পের কাঠামো ভেঙে যাচ্ছে। উপন্যাস, নাটক, কোনো কাঠামোই বজায় থাকছে না, ভেঙে যাচ্ছে, খন্ড খন্ড হয়ে যাচ্ছে। ওভারঅল সামগ্রিক একটা ছবি আমরা পাচ্ছি না, কাঠামো ভেঙে যাচ্ছে। ইউজ অফ মন্টাজ, কলার্স এন্ড মিক্সিং অফ জানরা, আমরা প্রচুর পরিমাণে মিক্স আপ পাচ্ছি। মন্টাজ, একটা একটা পার্ট শেষ না হতেই আরেকটা, আরেকটা শেষ না হতেই আরেকটা। কোলাজ, কোলাজ যেরকম সেরকম। মিক্সিং অফ জানরা ইন অ্যান আনএক্সপেক্টেড ম্যানার। দেখা যায় যে পোস্টমডার্ন লিটারেচারে অনেক রকম ধারা একসাথে মিক্স হয়ে আছে, খিচুড়ি পাকানোর মতো অবস্থা, খন্ড খন্ড। আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা একটা কবিতা, এটা একটা ছোট গল্প, এটা একটা বড় গল্প, এটা উপন্যাস, এটা নাটক। এই সব জানরা একসাথে মিক্স আপ।
আবার হয়তো কমেডি, ট্র্যাজেডি, ডিটেকটিভ নভেল, সাসপেন্স, থ্রিলার, ড্রামা সব একসাথে মিক্স করা। পোস্ট মডার্ন লিটারেচার মানেই হচ্ছে মিক্সিং আপ অফ জানরা, বিভিন্ন ধরনের লেখার মিক্স আপ। কোনোটাই 100% কমপ্লিট না। আমরা কোনো পোস্ট মডার্ন নভেলই বলতে পারবো না যে এটা 100% কমেডি, এটা 100% ট্র্যাজেডি, এটা 100% ডিটেকটিভ নভেল, 100% থ্রিলার। দেখা যায় যে সবই আছে একটু একটু করে, ইনকমপ্লিট, এবং কোনোটাই কমপ্লিট হচ্ছে না। এবং আমাদের জীবনটা যেমন অনিশ্চিত, গল্প উপন্যাসগুলো অনিশ্চিত। এর আগে যেমন গল্পের প্রথম পেজ পড়তে পড়তে তারপরে কি কি আসবে আমরা মোটামুটি একটা এক্সপেকটেশন করতে পারি, ভবিষ্যৎ বলতে পারি যে কি কি ঘটবে। কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারে আপনি এক পেজ পড়ে আপনি বলতে পারবেন না যে পরের পেজে কি আসতে যাচ্ছে। ইউ ক্যানট ইভেন ইমাজিন, কারণ কোনো কিছুই নিশ্চিত না। নাথিং ইজ সার্টেইন, আওয়ার লাইফ ইজ আনসার্টেইন। জীবন যেহেতু আনসার্টেইন, রিয়েলিটি যেহেতু আনসার্টেইন, অনিশ্চিত, লিটারেচারও হতে হবে আনসার্টেইন। এরপরে আমরা আসি, সিন্স পোস্ট মডার্ন কালচার ইজ এসেনশিয়ালি মাস কালচার। পোস্ট মডার্ন কালচার হচ্ছে জনগণের সংস্কৃতি, জনসংস্কৃতি। অল ক্যাননস আর ডিসক্রেডিটেড, অল ক্যাননস আর ডিসক্রেডিটেড। এখন এইখানে সবাই যেহেতু গুরুত্বপূর্ণ, এখন আর এখানে দু একজন মানুষকে আমরা স্পেশালি আগের মতো আর ট্রিট করছি না। রোমান্টিক পিরিয়ডে, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ডে আমরা দেখব যে বড় বড় ব্যক্তিরা এসেছেন ইন সোসাইটি, ইন লিটারেচার, যাদেরকে আমরা সম্মান করেছি, ক্যানন, যারা বিশিষ্ট ব্যক্তি, প্রথিতযশা ব্যক্তি। কিন্তু পোস্ট মডার্ন পিরিয়ডে এসে আমরা সেইভাবে আগের মতো করে মানুষকে কিন্তু সম্মান দিচ্ছি না, তাদেরকে আমরা ডিসক্রেডিট করে দিচ্ছি। আগে যেমন তাদেরকে মূল্যায়ন করতাম, এখন আর কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। দ্য ট্র্যাডিশনাল ভ্যালুজ আর ফ্লাউটেড। এটা আমরা মডার্ন ফিকশন যখন পড়েছি তখন কিন্তু আমরা এটা পড়েছিলাম যে ট্র্যাডিশনাল পাবলিক ভ্যালুজ আর রিপ্লেস বাই পার্সোনাল ভ্যালুজ। ট্র্যাডিশনাল ভ্যালু, পাবলিক ভ্যালু এগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে। ট্র্যাডিশনাল যে মূল্যবোধ, যেটা গতানুগতিকভাবে চলে এসেছে মানুষের মধ্যে, সেগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে। কালচার ইজ ডিক্যানোনাইজড। আগে যেমন কালচারের একটা মানে শুদ্ধ একটা রূপ বজায় ছিল, ওয়েস্টার্ন কালচার, যেমন ফ্রেঞ্চ কালচার, ইংলিশ কালচার, জার্মান কালচার, প্রতিটা কালচারের আলাদা আলাদা কিন্তু শুদ্ধ রূপ বজায় থাকতো। এখন আপনারা দেখবেন কালচার কিন্তু মিক্সড। আপনি কোনো কালচারকেই বলতে পারবেন না যে এটা 100% পিওর কালচার। কালচার মিক্স আপ হয়ে যাচ্ছে। এই যে আমরা বলি অপসংস্কৃতি, অপসংস্কৃতি, এটা সব জায়গায় একই অবস্থা। সব কালচার মিশে যাচ্ছে। যুগটা এমন যে সব কালচার মিশে যাচ্ছে। আর্ট ইজ ট্রিভিয়ালাইজড অ্যান্ড কার্নিভালাইজড। শিল্প, মডার্ন পিরিয়ডে শিল্পকে যেভাবে মূল্যায়ন করা হতো, সিরিয়াসলি শিল্পকে সম্মান করা হতো, এখন কিন্তু আর্টকে একটা কমোডিটি, একটা পণ্য হিসেবে বিবেচনা করা হয়। আর্ট ইজ নাথিং সিরিয়াস, আর্ট ইজ লাইক আ কমোডিটি, একটা পণ্য। আর্টকে মানুষ কেনা বেচা করছে, আর্টের কিন্তু সেই ভ্যালুটা আগের মতো আর নাই। পোস্ট মডার্নিজম ইনসিস্টেড অন দ্য প্লেজার অফ দ্য মোমেন্ট। পোস্ট মডার্নিজমের কথা হচ্ছে এনজয় দ্য মোমেন্ট, প্লেজার অফ দ্য মোমেন্ট, ক্ষণিকের তৃপ্তি। ইনস্ট্যান্টলি হিউম্যান নিড স্যাটিসফ্যাকশন। পোস্ট মডার্নিজম মানেই হচ্ছে এখন আমার তৃপ্তি প্রয়োজন,
wish to be satisfied and looked for things easy to like, এবং এমন কোনো কিছু খুঁজছে যেটা সস্তা। এইটা হচ্ছে মডার্নিজম আর পোস্ট মডার্নিজমের মধ্যে একটা বিশাল পার্থক্য। মডার্ন পিরিয়ডে মোটামুটি আর্টকে কিন্তু বড় সম্মান দেওয়া হতো, এই আর্ট ফর আর্টস সেক যেটা আমরা বলেছিলাম, শিল্পকে অনেক বড় সম্মানের স্থানে আসীন করা হতো। কিন্তু এখন এই পোস্ট মডার্ন পিরিয়ডে এসে, পোস্ট মডার্ন পিরিয়ডে শিল্প হচ্ছে পণ্য, সস্তা। শিল্পকে আর আগের মতো মূল্যায়ন করা হচ্ছে না। কেন? কেন শিল্পকে আর আগের মতো মূল্যায়ন করা হচ্ছে না? কেন বলছি যে এনজয়মেন্ট, এখন শিল্পকে উপভোগ, শিল্প এমন হতে হবে যে আমি এই মুহূর্তে যখন ইচ্ছা তখন উপভোগ করতে পারবো। শিল্প হতে হবে সস্তা, শিল্প হতে হবে ক্ষণিকের, আমি যখন যেভাবে চাই সেভাবে শিল্পকে উপভোগ করতে পারবো। কেন? একটু আগে বললাম না, ইনডিটারমিনেসি। এই যে ইনডিটারমিনেসি, আমাদের জীবনটা আনসার্টেন, আওয়ার লাইফ ইজ আনসার্টেন, অনিশ্চিত। যখন কোনো কিছুই নিশ্চিত না তখন যতটুকু পারি এনজয় করি, তাই না? মানে যখন আমাদের মাথার মধ্যে সেই ভয়টা আসে যে আমাদের সময়, আমাদের জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, তখন আমাদের মধ্যে সেই তাগিদটা আসে যে যেহেতু আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, আমাদের জীবনটা অনিশ্চিত, তাহলে যতটুকু পারি এনজয় করি। এত সিরিয়াস হওয়ার কিছু নাই। ওয়াই সো সিরিয়াস? ব্যাটম্যানের জোকার আমাদেরকে বারবার কোয়েশ্চেন করে, ওয়াই সো সিরিয়াস? এত সিরিয়াস হওয়ার কি আছে? শিল্পকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, শিল্পকে এনজয় করা উচিত। আর্ট শুড বি ফর এন্টারটেইনমেন্ট। এখন এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে শিল্পকে এখন পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে, শিল্প পণ্যের মতো। আর্ট ইজ ইজি টু লাইক, চিপ, সস্তা, অ্যান্ড আর্ট শুড ব্রিং দ্য প্লেজার অফ দ্য মোমেন্ট, ক্ষণিকের আনন্দ আমাদেরকে দেবে। তাহলে এই যে ইনডিটারমিনেসি, অনিশ্চয়তা, আনসার্টেনটি, এটা কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা নেক্সট পয়েন্টে আসি, পয়েন্ট নাম্বার 3। ইন পোস্ট মডার্ন লিটারেরি টেক্সট, পোস্ট মডার্ন লিটারেচারে the idea of originality and authenticity is undermined. মৌলিক গল্প, মৌলিক উপন্যাস, এটা কিন্তু রোমান্টিক পিরিয়ড বলেন, ভিক্টোরিয়ান পিরিয়ড বলেন, মডার্ন পিরিয়ড বলেন, এটা খুবই সিরিয়াস ছিল। মানে কপি করা, অনুকরণ করা, এটাকে কখনোই ভালো চোখে দেখা হতো না। কপি করা মানেই হচ্ছে অপরাধ, ঠিক আছে? এবং কেউই অনুকরণ করে কিন্তু বেশি দূর যেতে পারেনি মডার্ন পিরিয়ড পর্যন্ত। কিন্তু আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লিটারেচারের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন আসলে এখন আর মৌলিক গল্প, মৌলিক উপন্যাসকে কিন্তু আমরা আগের মতো মর্যাদা দিচ্ছি না। মৌলিক গল্প, জেনুইন নভেল, জেনুইন ড্রামা, এগুলোকে আর আমরা মূল্যায়ন করছি না। আমরা অনেকটা রিডিকিউল করছি, অপমান করছি। অথেন্টিক হলে, অরিজিনাল হলে এখন সম্মান করার বদলে আমরা অপমান করছি, আমরা প্যারোডি করছি। আমাদের এখনকার যে ফেসবুক কালচারে দেখবেন, ফেসবুক ইউটিউব কালচার যে চলছে, দেখবেন নতুন গান, নতুন আইডিয়া, এগুলো কিন্তু মানুষ এত সহজে এক্সপেক্ট করে না। তার থেকে বেশি ভাইরাল হয় কোনগুলো? যেগুলো প্যারোডি, প্যারোডি সং, রিমিক্স, এগুলোকে মানুষজন বেশি পরিমাণে এখন এনজয় করে। মৌলিক গল্প, মৌলিক উপন্যাস এখন আগের মতো মূল্যায়ন পায় না, বরং প্যারোডি উপন্যাস, এটার ডিমান্ড এখন আগের থেকে অনেক বেশি। Postmodern literary work does not pretend to be new and original. Postmodern literature এমন, এটা কখনোই দাবি করবে না যে হচ্ছে খাঁটি, আসল, নিউ, অরিজিনাল। Postmodern literature মানেই হচ্ছে সে, it will never declare that it is new, original, এটা নতুন, একদম খাঁটি, authentic, but uses the old literary form, genre and kinds. সে আসলে পুরাতনটাই, সে গর্ব ভরে অহংকারের সাথে বলবে যে দিস ইজ নট অরিজিনাল, দিস ইজ প্যারোডি। সে নতুন মদ, সরি পুরাতন মদ নতুন বোতলে দেবে, পুরাতন যা কিছু সেটাকেই মিক্স আপ করে একটা প্রেজেন্ট করবে।
পোস্ট মডার্ন লিটারেচারে এটা আরেকটা বড় বৈশিষ্ট্য যে এখানে অরিজিনাল অথেন্টিক লিটারেচার ডু নট গেট ইজ প্রপার ভ্যালু, তার থেকে বেশি ভ্যালু দেয়া হয়, বেশি ডিমান্ড হচ্ছে প্যারোডি। আবার পড়ি, এই লাইনটা ইম্পর্টেন্ট। পোস্ট মডার্ন লিটারারি ওয়ার্ক ডাজ নট প্রিটেন্ড টু বি নিউ অ্যান্ড অরিজিনাল। পোস্ট মডার্ন লিটারেচার কখনোই দাবি করবে না যে এটা নতুন, সামথিং ইউনিক, সামথিং অথেন্টিক। সে কি বলবে, বাট ইউজেস দ্য ওল্ড লিটারারি ফর্ম। সে পুরাতন যা কিছু তাই ব্যবহার করে, যা লিখে গেছে সবাই এর আগে লিখে গেছে। রোমান্টিক পিরিয়ডের কোনো একটু, রোমান্টিক পিরিয়ড থেকে একটু নিল, ভিক্টোরিয়ান থেকে একটু নিল, মডার্ন থেকে একটু নিল, সব মিলিয়ে সে একটা খিচুড়ি পাকাবে। অল কাইন্ডস অফ লিটারেচার অ্যান্ড আর্ট, সব কিছু থেকে সে নিবে। কিস, কোটেশন, অ্যালিউশন and other means to recontextualize their meaning in a different linguistic and cultural context. আগের কোনো কিছু একটা ওরা মিক্স আপ করে, প্যারোডি করে, নতুন সিচুয়েশনে ওরা দ্য নিউ কনটেক্সটে সেটাকে প্রেজেন্ট করবে। হয়তো শেক্সপিয়ার 400 বছর আগে নাটক লিখে গেছেন, সেটাকে এই 400 বছর পরে প্যারোডি করে উপস্থাপন করা, রিকনটেক্সচুয়ালাইজ করা। পোস্ট মডার্ন লিটারারি ওয়ার্ক মানেই হচ্ছে রিকনটেক্সচুয়ালাইজড প্যারোডি, বিভিন্ন জায়গা থেকে উপাদান নিয়ে সেটাকে একত্রিত করা, মিক্স আপ করা। একটা গল্প, একটা গল্পের মধ্যে আগের বিভিন্ন লেখকদের লেখা গল্পের ছায়া, রেফারেন্স আমরা পাবো। একটা গল্প পড়তে গিয়ে এর মধ্যে আরো আগের 100টা গল্পের ইনফ্লুয়েন্স আমরা পাবো। হয়তো দেখা যাবে পুরোটাই হচ্ছে প্যারোডি। তার মানে প্যারোডিটা এখানে ওরা ইন্টেনশনালি কিন্তু করছে। কেন? টু recontextualize meaning in a different linguistic and cultural context to show the difference between the past and present. অতীত এবং বর্তমানের মধ্যে ডিফারেন্স দেখানোর চেষ্টা করছে যে অতীতে এটার অর্থ কেমন ছিল, এইটারই বর্তমানে অর্থ কেমন। দেখা যায় একই জিনিসের অতীতে অর্থ ছিল একরকম, বর্তমানে আরেক রকম, কখনো পুরোপুরি পাল্টে যায়। হয়তো কোনো একটা শব্দের অর্থ অতীতে অনেক ভালো ছিল, এখন সেটার অর্থ নেগেটিভ। সামথিং ওয়াজ নেগেটিভ in past, at present it is something positive. Something was positive in past, but now it is negative. Difference between past and present. প্যারোডি, প্যারোডি আমাদেরকে অতীত এবং বর্তমানকে বুঝতে সাহায্য করে। যখনই আমরা প্যারোডি স্টাডি করি তখন আমরা we find the difference between past and present. একটু আগে যেটা বললাম যে একই কাহিনী যেটা পাস্টে ছিল অনেক সিরিয়াস, প্রেজেন্টে হয়তো সেই একই কাহিনী অনেক ফানি। যে ঘটনাটা পাস্টে ছিল অনেক ফানি, অনেক হাস্যকর, সেটা হয়তো বর্তমানে অনেক বেশি সিরিয়াস। প্যারোডি আমাদেরকে অতীত এবং বর্তমানের দৃষ্টিভঙ্গির যে পার্থক্য, অতীতে আমাদের পয়েন্ট অফ ভিউ দৃষ্টিভঙ্গি ছিল একরকম, বর্তমানে আরেক, এটা কিন্তু আমাদেরকে সচেতন করে যে যুগে যুগে আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টাচ্ছে, সময় যাচ্ছে, আমাদের পয়েন্ট অফ ভিউ, অ্যাটিটিউড কিন্তু পাল্টাচ্ছে। Postmodern authors intentionally build the meaning, যারা পোস্ট মডার্ন রাইটার তারা কিন্তু ইন্টেনশনালি, ইচ্ছে করে, দে build the meaning on the use not only of the old forms and genre but also by a deliberate use of plagiarism, fish, false or pretended quotation from well-known literary texts. তারা ইচ্ছে করে এবং ওপেনলি এর আগের গল্প, উপন্যাস, নাটক থেকে তারা কপি করে। দে কপি, কারণ তারা
দেখাতে চায়। What is the difference between the perspective of past and the perspective of present? অতীতে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এখন দৃষ্টিভঙ্গিটা কেমন, সময় কিভাবে পাল্টে যাচ্ছে, সময় কিভাবে পাল্টে যাচ্ছে। মডার্ন পিরিয়ডে এই প্লেজারিজম, এই যে এটাকে খুব সিরিয়াসলি দেখা হতো। প্লেজারিজম, একজনেরটা চুরি করে আরেকজনেরটা নিজের নামে চালিয়ে দেওয়া। কিন্তু এখানে পোস্ট মডার্ন রাইটাররা তারা কিন্তু একদম প্রকাশ্যে, তারা একদম গর্বের সাথে তারা ঘোষণা দিচ্ছে, তারা একদম কিন্তু অহংকারের সাথে, গর্বের সাথে চুরি করছে। প্লেজারিজম ইজ নট মেন্ট টু স্টিল দ্য অথরস আইডিয়াস। এখানে তারা প্লেজারিজম তারা কিন্তু চুরির জন্য ব্যবহার করছে না, বাট টু ইভক আ প্যারোডি ইফেক্ট। কিন্তু এই যে প্যারোডি একটা ইফেক্ট তৈরি করার জন্য, টু ইফেক্ট আ প্যারোডি ইফেক্ট অ্যান্ড অ্যান আইরনিক ডিস্টেন্স ফ্রম দিস টেক্সট। প্যারোডি ইফেক্ট, প্লেজারিজমটা এখানে অন্য কারণে ব্যবহার করছে এবং এটা ironic distance from this text. Some critics speak not about plagiarism but plagiarism. তারা plagiarism কে বলছে প্লে, একটা এক্সট্রা ওয়াই, তারা খেলাধুলা করছে, তারা ইচ্ছে করে ইন্টেনশনালি এর আগের বিখ্যাত সব রচনাগুলো থেকে ওরা ইন্টেনশনালি বিকৃত করছে, কারণ দে আর ট্রাইং টু শো দ্য ডিফারেন্স। তারা আমাদেরকে চোখ খুলে দিতে চাচ্ছে যে যেগুলোকে আমরা ট্র্যাডিশন হিসেবে গ্রহণ করতে চাই, ট্র্যাডিশন ইজ নট অলওয়েজ গুড ফর আওয়ার ডেভেলপমেন্ট। কারণ আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, অতীত থেকে বর্তমানে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, চিন্তা ভাবনার পদ্ধতি চেঞ্জ হচ্ছে। তাই যদি হয়, আমরা তো অতীতকে অন্ধভাবে গ্রহণ করতে পারি না। প্যারোডির মাধ্যমে যারা পোস্ট মডার্ন রাইটার তারা বোঝাতে চাচ্ছেন যে সময় বদলাচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, চিন্তা ভাবনার পদ্ধতি বদলাচ্ছে, পুরাতন নিয়ম কানুন আগের মতো আর চলবে না। অতীতে যেটাকে পজিটিভলি নেওয়া হতো এখন সেটাকে নেগেটিভলি নেওয়া হয়। অতীতে যা ছিল সিরিয়াস সেটা বর্তমানে ফানি। সময়ের সাথে সাথে মানুষের পার্সপেক্টিভ, চিন্তা ভাবনা, মতামত, মতাদর্শ বদলায়। সেজন্য অতীতকে সবসময় ফলো করা ঠিক না। ইচ্ছা করেই রাইটাররা প্যারোডি করছে লিটারেচার, কারণ দে আর ট্রাইং টু শো আস সামথিং। তারা আমাদেরকে কিছু শেখাতে চাচ্ছেন। নেক্সটে আসি, postmodern literary work often questions its own fictional status as becoming metafictional. এটা তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, মেটাফিকশন মানে কি। হোয়াট ইজ মেটাফিকশন, সেটা থেকে আপনারা করবেন, এটা আপনাদের গত ক্লাস থেকেই। নেক্সট, ইন্টারটেক্সচুয়ালিটি, এটা তো অলরেডি, এটাও কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ইন্টারটেক্সচুয়ালিটি মানে কি, ইন্টারটেক্সচুয়ালিটি মানে কি আমরা প্রথমে একটু পড়ি, রিভিশন হবে, আমাদের ক্লিয়ার হবে আইডিয়া আরো। One of the most important aspects of postmodern literary work closely connected to metafiction is, however, intertextuality. মানে হচ্ছে পোস্টমডার্ন লিটারেচারের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। Broadly speaking, intertextuality, a term coined by Bulgarian French theorist Julia Kristeva, জুলিয়া ক্রিস্টেভার আবিষ্কার এই শব্দটা, expresses a connection between the text to various devices and techniques discussed above. Intertextuality মানে হচ্ছে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটের কানেকশন, connection between the text. It is not, however, a single mechanical connection. এটা শুধু একটা মেকানিক্যাল কানেকশন না, but rather a creative transformation of the referred text in different linguistic and cultural contexts. পোস্টমডার্ন পিরিয়ডে যখন কোন সাহিত্যিক, ধরেন কোন উপন্যাসিক যখন সে উপন্যাস লিখবে, তখন সেই উপন্যাসে নিশ্চিতভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি
মডার্ন নভেলিস্টের রেফারেন্স আসবে, অথবা ভিক্টোরিয়ান নভেলিস্টদের রেফারেন্স আসবে, রোমান্টিক নভেলিস্টদের রেফারেন্স আসবে। আগের লিটারেচারের নলেজ না থাকলে পোস্ট মডার্ন লিটারেচার কিন্তু বোঝার কোনো উপায় নেই। পোস্ট মডার্ন লিটারেচার বুঝতে হলে এর আগের সব কিছু নলেজ থাকতে হবে। আমরা in postmodern literature we will find the connection of previous literature. এই যে একটা টেক্সট, একটা নভেলের মধ্যে এর আগের নভেলের কানেকশন, রেফারেন্স, এটাকেই বলে হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। স্পেশালি পোস্টমডার্ন নভেল, পোস্টমডার্ন ড্রামা বুঝতে হলে এর আগের সব নভেল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, ইভেন 18th সেঞ্চুরি, নিও ক্লাসিক্যাল, সবগুলো আইডিয়া থাকতে হবে, তা না হলে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। পোস্ট মডার্ন লিটারেচার মানেই হচ্ছে এটাতে পুরাতন টেক্সট, পুরাতন নভেল, পুরাতন পোয়েট্রি, পুরাতন ড্রামার রেফারেন্স, এর আগেরটা জানা না থাকলে এটা কেউ জানতে পারবে না। নেক্সট পয়েন্টে আসি। Another important aspect of postmodern literary work is the use of postmodern parody. এটা অলরেডি প্যারোডি তো আমরা আলোচনা করেছি। প্যাস্টিশ অ্যান্ড র্যাডিক্যাল আয়রনি। প্যাস্টিশ, PASTICH, এটাও আমরা অলরেডি আলোচনা করেছি, ওটার থেকেই আপনারা আইডিয়া নিয়ে আসবেন এখানে। Postmodern parody was theorized specially by Linda Hutchison. কি বলছেন? Apparently Frederick James, as it was mentioned above, the difference from traditional parody, the main aim of postmodern poet parody is not a mock or parodied author or style. In postmodern literature, আমরা তো অলরেডি প্যারোডি সম্পর্কে জানলাম। পোস্টমডার্ন প্যারোডির উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য টার্গেট অফ পোস্টমডার্ন প্যারোডি? নট টু মক দ্য প্যারোডিড অথর অর স্টাইল। এর আগে যাকে, যিনি মূল লেখক, তাকে কিন্তু অপমান করা উদ্দেশ্যটা না। প্যারোডি ইজ নট ক্রিয়েটেড টু ইনসাল্ট দ্য অরিজিনাল অথর, but the parody lacks this mocking, ridiculing aspect. By using irony, it emphasizes the difference between the past form of art and sensibilities, a distance between past and present, যেটা আমরা বলে আসি। অতীত এবং বর্তমান, মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, তারপর বিশ্বাস পরিবর্তন, এটা বোঝানোর জন্য। আর একই সাথে আমরা পাই প্যাস্টিস। প্যাস্টিস মানে হচ্ছে জগা খিচুড়ি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপাদান নিয়ে সেটা একটা খিচুড়ি তৈরি করা। এখন আপনি খিচুড়ি বুঝতে পারবেন না যদি না আপনার ধারণা থাকে এটা কোথা থেকে আসছে। পোস্ট মডার্ন লিটারেচার মানেই হচ্ছে এখানে নানা রকম টেকনিক, আগেকার নানা রকম রেফারেন্সের মিক্স আপ আপনারা এখানে পাবেন। প্যাস্টিসের আরেকটা সিনোনিম হচ্ছে ম্যাশ আপ। এখন তো আপনারা ইউটিউবে, ফেসবুকে ম্যাশ আপ অনেক ফেমাস। ম্যাশ আপ একটার সাথে আরেকটা যোগ করছে, একটার সাথে আরেকটা যোগ করছে, বিভিন্ন ধরনের গান একসাথে করে খিচুড়ি পাতাচ্ছে, ম্যাশ আপ। পোস্ট মডার্নটা হচ্ছে এরকম প্যাস্টিশ আর ম্যাশ আপ। কিন্তু এই ম্যাশ আপ করাতে পূর্ববর্তী সাহিত্যিকদের অপমান করা হচ্ছে না, বরং আমাদের চিন্তা ভাবনা যুগে যুগে যে বদলাচ্ছে সেটার একটা চমৎকার প্রতিচ্ছবি আমরা এইসব প্যারোডি প্যাস্টিশে পাই। এখানে হাইলাইট করা আছে একটা সেন্টেন্স, এটা আপনারা দেখতে পারেন। Playful and artistic reconsideration and relativization, আমাদের জীবনের সাথে সংযোগ ঘটানো, অতীতের কোন একটা ঘটনার সাথে
বর্তমানে সংযোগ ঘটানো। আমরা বুঝতে পারি সময় কিভাবে বদলাচ্ছে, মানুষ কিভাবে বদলাচ্ছে। রিকনসিডারেশন অফ হিস্ট্রি অ্যান্ড রিয়ালিটি, ইতিহাসটাকে পুনরায় পর্যালোচনা করা, ইতিহাসটাকে নতুন চোখে দেখা, বাস্তবতাটাকে নতুন চোখে দেখা। ক্রিয়েশন অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য প্রসেস অফ রিপ্রেজেন্টেশন, বাস্তবতা সম্পর্কে একটা নতুন আইডিয়া নেয়া। এই হচ্ছে প্যারোডির উদ্দেশ্য। অতীত সম্পর্কে জানা, অতীতকে বর্তমানের সাথে তুলনা করা এবং প্রেজেন্ট রিয়েলিটির একটা পরিষ্কার ধারণা নেয়া। একই সাথে আমরা এটা জানতে পারবো, রিয়েলাইজ করতে পারবো যে কেন পুরাতন ধ্যান ধারণা নতুন ভাবে, নতুন দুনিয়ায়, আধুনিক যুগে সেটাকে কেন হুবহু সেটাকে অ্যাপ্লাই করা যায় না। পুরাতন নিয়ম অনুযায়ী, পুরাতন রুলস অনুযায়ী কেন বর্তমানে আমরা চলতে পারি না। Why is it impossible to apply old rules in new world? এটা প্যারোডির মাধ্যমে আমরা জানতে পারি। প্যারোডির মাধ্যমে পোস্ট মডার্ন রাইটার তারা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে it would be a really disastrous idea to apply past rules in present time. এরপর আমাদের লাস্ট ক্যারেক্টারিস্টিক যেটা, এটা আমরা তো অলরেডি আলোচনা করেছি, প্যাস্টিশ। পোস্ট মডার্ন লিটারেচার মানেই হচ্ছে প্যাস্টিশ। প্যাস্টিশ মানে কি, যে লেখা আছে a medley of various ingredients, নানা উপাদানের খিচুড়ি, a hodgepodge, farrago, jumble. In postmodern literary work, postmodern parody is closely connected with pastiche, নানা উপাদানকে একসাথে করা। Pastiche comes from Italian word pasticcio. Pasticcio মানে হচ্ছে যেটা বললাম, মিক্সচার, মিডলে, কম্বিনেশন অফ ভেরিয়াস ইনগ্রেডিয়েন্টস, অনেক উপাদানকে একত্রিত করা, হচপচ, খিচুড়ি, প্যারাগো, জাম্বল, mixture. This implies a similarity with postmodern literary work consisting of different style, genre, narrative voice. নানা স্টাইলে পোস্টমডার্ন রাইটাররা কোনো একটা স্টাইল ফলো করে না, তারা 20-25টা স্টাইল, অনেকগুলো স্টাইল একসাথে মিক্স আপ করে খিচুড়ি তৈরি করে, নানা ধরনের জানরা একত্রিত করে একটা মিক্স আপ তৈরি করে। ন্যারেটিভ ভয়েসও মিক্স আপ থাকে, ডিভাইসেস অফ which have an important role in composition of the book. পোস্টমডার্ন লিটারেচার এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্যাস্টিশ, হচপচ, mashup. But the original meaning of this word as used art was rather derogatory. কিন্তু এটাকে আসলে the original meaning of this word as used in art, শিল্পে এর আগে এটা যেভাবে ব্যবহার করা হতো এটা কিন্তু derogatory, এটাকে একটু নিচু চোখে দেখা হতো। তাদেরকে হাই আর্টিস্ট বলে হয়তো সবসময় সম্মান করা হতো না। The artist referred to as pastichers, যারা হচ্ছে মিক্স আপ করতেন, যে শিল্পীরা এই ম্যাশ আপ করতেন, মিক্স আপ করতেন, খিচুড়ি পাকাতেন, তাদেরকে বলা হতো pastichers. Pastichers, they were understood as the authors uncreatively and mechanically imitating other works of art. Pastichers-টা এটা বলা হয় যে এরা অতটা ক্রিয়েটিভ না, এরা শুধু অন্যদেরকে অনুকরণ করতে পারে। এটা হচ্ছে আগে চিন্তা করা হতো। আগে যারা প্যারোডি করতো, প্যাস্টিশ করতো, তাদেরকে বলা হতো একটু কম প্রতিভাবান, এরা হচ্ছে নিজেদের অতটা সৃষ্টিশীলতা নাই, এই জন্য এরা অন্যদেরকে অনুকরণ করে। কিন্তু ইন পোস্ট মডার্ন লিটারেচার তাদের কিন্তু গুরুত্ব এখন বেশি। In postmodern literature and its interpretation, however, this term has rather positive meaning. এখন প্যাস্টিশ, মেডলে, মিক্স আপ, হচপচেরও একটা গুরুত্ব এখন আছে, কারণ এটাকে পজিটিভলি দেখা হয়। Since the older works of art and style authors are first imitated, but at the same time, through the use of parody and irony, further transformed. নতুন করে কন্টেক্সচুয়ালাইজ হচ্ছে, আমরা আরো ভালোভাবে জানতে পারছি। আমরা প্যাস্টিশ, প্যারোডির মাধ্যমে শুধুমাত্র বাস্তবতা সম্পর্কে ধারণা পাচ্ছি তা না, বরং পুরাতন অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট সেটা সম্পর্কে আমাদের আরো পরিষ্কার ধারণা হচ্ছে। মানে মিক্স আপ করার মাধ্যমে
যে অপমান করা হচ্ছে তা না, অরিজিনাল রাইটারদেরকে যে অপমান করা হচ্ছে তা কিন্তু না, বরং তাদের ভ্যালুটা আরো ভালোভাবে বুঝতে পারছি, আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি। আর একটু নিচে আসি, পোস্ট মডার্নিজম rejects strict definition and especially in postmodern but also the works of art. It is difficult to delineate strictly parody and pastiche since they often overlap and are rather inseparable. প্যারোডি প্যাস্টিশ এই দুটাকে আসলে এইভাবে আলাদা করা যায় না। প্যারোডি প্যাস্টিশ এটা একটা একটার সাথে কানেক্টেড। দেখবেন যখন প্যারোডি করা হয় তখন কিন্তু যে কোনো একটা নাটককে বা একটা গল্পকে কিন্তু প্যারোডি করা হয় না, অনেকগুলোকে একসাথে প্যারোডি করা হয়। তার মানে প্যারোডি প্যাস্টিশ একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। Parody, pastiche, imitation, intertextuality. These are closely connected with radical irony. যখন আমাদের সামনে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আমরা কিন্তু ডিপ মিনিংটা বুঝতে পারছি। অনেক সময় হয়তো সহজ কথা আমরা সহজে বুঝি না, ঘুরিয়ে কঠিন করে বললে আমরা সহজ কথাটা বুঝতে পারি। একইভাবে শেক্সপিয়ারের গল্প যখন আমরা পড়তাম, শেক্সপিয়ারের নাটক পড়তাম, শেক্সপিয়ারের যখন কবিতা পড়তাম, তখন হয়তো আমরা এত ভালোভাবে বুঝতাম না। পরবর্তীতে যখন পোস্ট মডার্ন রাইটাররা শেক্সপিয়ারকে প্যারোডি করা শুরু করলো, তখন আমরা শেক্সপিয়ারকে আরো ভালোভাবে বুঝতে পারলাম। শেক্সপিয়ার তাকে নিজে নিজে যতটা না বোঝাতে পেরেছেন, তার থেকে বেশি ভালোভাবে বুঝিয়েছেন যারা পোস্ট মডার্নিস্ট রাইটার তারা। র্যাডিক্যাল আইরনির মানে কি এটা আপনারা দেখে নেবেন, এখানে হালকা বলা আছে। Radical irony does not necessarily manifest itself on verbal level, but also the level of the text as a whole. Irony বলতে একটা জিনিসের ডাবল মিনিং থাকবে। সারফেস লেভেলে সে একটা মিন করবে, ডিপ লেভেলে সে মিন করবে তার সম্পূর্ণ অন্যটা। কখনো কখনো দেখা যায় পুরো উল্টোটা মিন করে। আয়রনি শব্দটা এমন, বলবে এক, বুঝাবে পুরো উল্টা অন্য। The juxtaposition of different styles creating an ironic effect, or the use of travesty, burlesque, part of parody mode. এই হচ্ছে আমাদের পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্যগুলো। আমরা কনক্লুশন দিয়ে শেষ করে দিই। পোস্ট মডার্নিজম ইজ এ কমপ্লিকেটেড টার্ম, অবভিয়াসলি পোস্ট মডার্নিজম খুবই জটিল একটা বিষয়, or a set of ideas, one that has only emerged as an area of academic study since mid 1980s. এটা কিন্তু 1980, অনেকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, কিন্তু পোস্ট মডার্ন ক্লিয়ারলি এর যাত্রা শুরু হয় হচ্ছে 1980 দশকের পর থেকে। পোস্ট মডার্নিজম ইজ হার্ড টু ডিফাইন। পোস্ট মডার্নিজমকে আমরা অত সহজে সংজ্ঞায়িত করতে পারি না, ডেফিনেশন দেওয়া এত সহজ না, বিকজ ইট ইজ এ কনসেপ্ট দ্যাট অ্যাপিয়ার্স ইন এ ওয়াইড ভ্যারাইটি অফ ডিসিপ্লিন। কারণ পোস্ট মডার্নিজম এটা বিভিন্ন ব্যাপক ব্যাপক জায়গায় এর বিস্তৃতি। ওয়াইড ভ্যারাইটি অফ ডিসিপ্লিনস ইন এরিয়াস অফ স্টাডি ইনক্লুডিং আর্ট, শিল্পে পোস্ট মডার্নিজম আছে, আর্কিটেকচার, স্থাপত্যে, মিউজিক, সঙ্গীতে, ফিল্ম, চলচ্চিত্র, লিটারেচার, সাহিত্য, সোশিয়োলজি, কমিউনিকেশন, ফ্যাশন, টেকনোলজি। কিন্তু আমরা ফোকাস করছি হচ্ছে লিটারেচার। উই আর ফোকাসিং অন লিটারেচার। পোস্ট মডার্নিজম কিন্তু শুধুমাত্র লিটারেচারে আসেনি, বরং শিল্পের সমস্ত শাখায় এসেছে। ইভেন ইন ফ্যাশন টেকনোলজি too. It is hard to locate it temporarily or historically. পোস্টমডার্নিজমকে আমরা ওইভাবে আলাদা করে চিহ্নিত করতে পারি না, because it's not clear exactly when postmodernism begins. কারণ আমরা একদম 100% শিওর হয়ে বলতে পারি না যে পোস্টমডার্নিজম কখন শুরু হলো। রোমান্টিক পিরিয়ড যেমন আমরা বলতে পারি 1798, এই সময় থেকে আমরা ধরি। ভিক্টোরিয়ান পিরিয়ড 1837, মডার্ন পিরিয়ডে আমরা মোটামুটি ধরি হচ্ছে 1900 or 1901। কিন্তু পোস্ট মডার্ন পিরিয়ড কখন শুরু হচ্ছে সেটা কিন্তু আমরা ওইভাবে ক্লিয়ারলি বলতে পারি না।
Perhaps the easiest way to start thinking about postmodernism is by thinking about modernism. আমরা মডার্নিজমের সাথে পোস্টমডার্নিজম জড়িত। এখনো আমরা বলতে পারি না যে দিস ইজ পিরিয়ড অফ পোস্টমডার্নিজম। পোস্টমডার্নিজম যখন ছিল তখন মডার্নিজমও ছিল, একটা আরেকটার সাথে জড়িত। পোস্টমডার্নিজম মডার্নিজম একসাথে চলছিল। আমরা বলতে পারি না যে পোস্ট মডার্ন পিরিয়ড শেষ হচ্ছে এবং পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হচ্ছে। মডার্ন পিরিয়ডের চলার মাঝামাঝি সময় পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। The movement from which postmodernism seems to grow or emerge. মডার্নিজম এখনো আছে, পোস্টমডার্নিজমও চলছে। এমন না যে মডার্ন পিরিয়ড শেষ হলো তারপর পোস্ট মডার্ন পিরিয়ড জন্মগ্রহণ করলো। মডার্ন পিরিয়ড চলতে চলতেই পোস্ট মডার্ন পিরিয়ডের জন্ম। পোস্টমডার্নিজম ইজ পোস্ট, পোস্টমডার্ন ইজ পোস্ট। পোস্ট মানে পরবর্তী না, পোস্ট বলতে আমরা যেটা বুঝি পরবর্তী, কিন্তু পোস্টমডার্নিজমের পোস্ট শব্দটা ইট ইজ ডিনাইড দ্য এক্সিস্টেন্স অফ এনি আলটিমেট প্রিন্সিপাল। কেন এটাকে পোস্ট বলছি? কারণ ইট ডিনাইজ দ্য এক্সিস্টেন্স অফ এনি আলটিমেট প্রিন্সিপালস। পোস্টমডার্নিস্টরা বলছে এমন কোনো নীতি নাই যেটা হচ্ছে আলটিমেট, চূড়ান্ত। And it lacks the optimism of there being a scientific, philosophical or religious truth. And it lacks the optimism of being a scientific, philosophical or religious truth. Postmodernistরা বলছে there are no scientific or philosophical or religious truth which will explain everything for everybody. There is nothing called theory of everything. আপনি সবকিছু ব্যাখ্যা করতে পারেন এমন কোন নীতিমালা এই পৃথিবীতে নাই। A characteristics of the so-called modern mind, the paradox of the postmodern position is that in placing all principle under the scrutiny is skepticism. It must realize that even its own principles are not beyond questioning. Postmodernism নিজেই নিজেকে চ্যালেঞ্জ করতে থাকে। পোস্টমডার্নিজম শুধুমাত্র সবকিছুকে চ্যালেঞ্জ করে তাই না, সে নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে। Nothing is certain, nothing is ultimate truth. শেষে আমরা এই কথা বলতে পারি যে মডার্নিজম আর পোস্ট মডার্নিজমের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? মডার্নিজম আর পোস্ট মডার্নিজমের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ফাইন্ডিং দ্য মিনিং অফ লাইফ। মডার্নিস্ট যারা, তারা যখন রিয়েলাইজ করলো দেয়ার ইজ নো মিনিং ইন আওয়ার লাইফ ইজ মিনিংলেস, তখন তারা খুবই ডিপ্রেসড হয়ে গেল। মডার্নিস্টরা তারা ডিপ্রেসড হয়ে গেল। মডার্নিস্টরা যখন টের পেল যে লাইফ হ্যাজ নো মিনিং, দে বিকেম ভেরি ডিপ্রেসড। কিন্তু যারা পোস্ট মডার্ন থিঙ্কার্স, তারা যখন জানতে পারলো যে লাইফ হ্যাজ নো মিনিং, তখন তারা ডিপ্রেসড হলো না, তারা বললো লেটস এনজয়। পোস্ট মডার্নিস্টরা বলছে লাইফ হ্যাজ নো মিনিং, গ্রেট, লেটস এনজয়, উই উইল ক্রিয়েট আওয়ার ওন মিনিং। মানে যে মিনিংলেসনেসটাকে মডার্নিস্টরা ডিপ্রেশন হিসেবে নিচ্ছে, সেই একই মিনিংলেসনেসটাকে পোস্ট মডার্নিস্টরা ইন্সপিরেশন হিসেবে নিচ্ছে। মডার্নিস্টরা যখন জানলো যে লাইফ ইজ মিনিংলেস, দেন দে গট ডিপ্রেসড, দে গট আনহ্যাপি, স্যাড, ফ্রাস্ট্রেটেড। সেই একই বিষয় পোস্ট মডার্নিস্টরা যখন জানলো লাইফ ইজ মিনিংলেস, তখন তারা বললো লেটস এনজয়। দে আর এনজয়িং দ্য মিনিংলেসনেস অফ লাইফ। Postmodernists, they are not depressed about the meaninglessness of life. Rather, they are celebrating the meaninglessness of life. এই যে অর্থহীনতা, লক্ষ্যহীনতা, meaninglessness, purposelessness, absurdity of life. Postmodernists, they are not worried about it. তারা এই বিষয়ে কোনো চিন্তিত না। They are celebrating it. They are accepting the absurdity. They are accepting the purposelessness, meaninglessness of life,
and they are celebrated. This is the main difference between the modernist and postmodernist. পোস্টমডার্নিস্টরা আমাদের চোখ খুলে দিচ্ছেন সমাজের বিভিন্ন অন্যায়, অবিচার, অসঙ্গতি সম্পর্কে আমাদের চোখ খুলে দিচ্ছেন, বাস্তবতা সম্পর্কে আমাদের যে ভুল ধারণা সে বিষয়ে আমাদের চোখ খুলে দিচ্ছেন। মনে রাখবেন, মডার্নিজম পোস্টমডার্নিজম একসাথে চলছে, এখনো চলছে। মডার্নিজম means depression about the meaninglessness of life. Postmodernism is overcoming the depression and celebrating the meaninglessness, purposelessness of life. So this is all about our lecture 17. যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো গুগল ক্লাসরুমে সাবমিট করবেন, সব কনফিউশন দূর করা হবে। আজকে তাহলে আমাদের ফোকাসটা কি ছিল? আজকে আমরা আবার লাইক লাস্ট ক্লাস আমরা পোস্ট মডার্নিজমটাকে অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম। আর এমআর রেজাই উনি পোস্ট মডার্ন লিটারেচারের যে বৈশিষ্ট্যগুলো বলেছেন এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম। শিরিন আফরোজ ওনার আর্টিকেল আর এমআর রেজাই এই দুইটা আর্টিকেলটাকে কম্বাইন করে আমরা পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা নেব। সো গত ক্লাস এবং এই ক্লাস এই দুইটা মিলে আমাদের পোস্ট মডার্ন লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স টপিকটা কমপ্লিট হবে এবং সাথে সাথে আমরা কোন কোন অথরকে মনে রাখবো, যেমন স্যামুয়েল বেকেট পোস্ট মডার্ন ড্রামাটিস্ট, তাকে আমরা বিশেষভাবে মনে রাখবো। যখন আমরা পোস্ট মডার্নিজম আলোচনা করছি তখন স্যামুয়েল বেকেটকে অবশ্যই বিশেষভাবে মনে রাখবো। ওকে, ভালো থাকেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।